বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ইংরেজি সেকেন্ড পার্ট, যে পার্টের গ্রামাটিক্যাল অংশে আমি কমপ্লিটিং সেন্টেন্সের ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা জানেন আমার এই চ্যানেলের মধ্যে মডিফায়ার, প্রিপোজিশন, স্পেশাল ক্লোজ, বিভিন্ন যে আইটেমগুলো অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি। আজকে কমপ্লিটিং সেন্টেন্সের শর্ট টেকনিকের মাধ্যমে কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স আনসার করা যায় তার উপস্থাপনা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাচ্ছি আমার আলোচনায়। সর্বপ্রথম কোনো কমপ্লিটিং সেন্টেন্সের শেষে যদি দেখেন হাই টাইম অথবা ইট ইজ টাইম লেখা আছে, তখন আপনাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সের উপযুক্ত একটা সাবজেক্ট নিতে হবে। তারপরে আপনি সরাসরি গেভ অফ পে ডেবিট, সাবজেক্ট প্লাস গেভ অফ পে ডেবিট, অথবা এই স্ট্রাকচারটাও ব্যবহার করতে পারেন স্টপ প্লাস খারাপ জিনিসের নাম, মানে স্টপড বারটা দিবেন, তারপরে যদি বাদ জিনিস থাকে তাহলে সেই জিনিসের নামটা বসাবেন। আমি উদাহরণ দ্বারা আপনাদের সামনে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। কিন্তু যদি ভালো কোনো জিনিস থাকে তাহলে অ্যাচিভড দিস কোয়ালিটি, এই তিনটা গেভ অফ ব্যাড হ্যাবিট এটার ব্যবহার করতে পারেন। যদি খারাপ জিনিস সরাসরি কোনো ইয়ের মধ্যে সেন্টেন্সে উল্লেখ থাকে তাহলে স্টপড প্লাস যে খারাপ জিনিসের নাম উল্লেখ থাকবে সেটা। আর যদি ভালো জিনিস উল্লেখ থাকে তাহলে অ্যাচিভড দিস কোয়ালিটি, সাবজেক্ট পার্সনের পরে এই তিনটার যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। তো এক্সাম্পল হিসাবে আমি প্রথমে এখানে তিনটা এক্সাম্পল নিয়ে এসেছি। যেমন পেট্রোটিজম ইজ এ নোবেল ভার্চু। আপনারা জানেন পেট্রোটিজম হচ্ছে ভালো একটা গুণ, দেশপ্রেম। তারপরে বলছে ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তাহলে পেট্রোটিজম এখানে যদি আমরা উই দেই সাবজেক্ট হিসাবে, যে আমাদের এখনই উপযুক্ত সময় কি অ্যাচিভড দিস কোয়ালিটি, অর্থাৎ এই গুণ অর্জন করার এখন উপযুক্ত সময়। আবার আরেকটি এক্সাম্পলে লিখেছি আমি, শি সেইড ইট ইজ হাই টাইম, সে বলল যে এখনই উপযুক্ত সময়। উই আমাদের চেঞ্জ আওয়ার বেড হ্যাবিট, অথবা গেভ অফ বেড হ্যাবিটস দিতে পারেন আপনি। আরেকটি উদাহরণ এখানে নিয়ে এসেছি, এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। তারপরে অবশ্যই সাবজেক্ট আমরা উই ব্যবহার করব, উই স্টপড পলিউশন, যেহেতু এখানে পলিউশন দেওয়া আছে, এনভায়রনমেন্ট পলিউশন, যে কারণে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, উই স্টপড পলিউশন। এভাবে যে কোনো সেন্টেন্স যদি আসে তাহলে সেন্টেন্সের অনুযায়ী, অর্থ অনুযায়ী আপনি তিনটার যে কোনো একটা ব্যবহার করবেন। এভাবে আরও আছে অনেক সেন্টেন্সগুলো, যেমন করাপশন ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম, করাপশন যেহেতু দুর্নীতি, তাহলে আমরা লিখবো উই স্টপড করাপশন, শেষ। তো এই ছিল প্রথমটা, হাই টাইম দ্বারা যদি কোনো সেন্টেন্স আসে। 2 নম্বর সেন্টেন্সটা হচ্ছে বা স্ট্রাকচারটা হচ্ছে লিস্ট, LEST লিস্ট। এটার অর্থ হচ্ছে হাই টাইম শব্দের অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, আর লিস্ট অর্থ হলে যাতে না। আচ্ছা, তো এই লিস্ট শব্দটা যদি সেন্টেন্সের শেষে থাকে তাহলে আপনাকে প্রথমে অবশ্যই সাবজেক্ট, তারপরে শুড শব্দটা ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস শুড। তারপরে আপনি এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলে হবে। ফেইল ইন ডেঞ্জার, অথবা ফেইল ইন দ্য এক্সাম, অথবা মিস দ্য ট্রেন, মিস দ্য বাস, মিস দ্য ক্লাস, ইটিসি। যেমন আমি এখন উদাহরণ দ্বারা ক্লিয়ার করবো আপনাদেরকে। উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়ার্ক ফার্স্ট লিস্ট। তাহলে যেহেতু সাবজেক্ট উই আসছে তাহলে আমরা ব্যবহার করব উই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী শুড অবশ্যই, মিস দ্য ক্লাস, যেহেতু এখানে ক্লাসের কথা বলা হয়েছে তাহলে মিস দ্য ক্লাস। তারপরে আরেকটি উদাহরণ এসেছি, বাবুল ডাজ নট নো whether he will pass or not, so he reads attentively list। এরপরে যেহেতু এখানে বাবুল একজন ছেলের নাম, তাহলে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম হি। এরপরে অবশ্যই স্ট্রাকচারের জন্য শুড, তারপরে ফেল ইন দ্য এক্সাম, এটা দিলেই হবে, যেহেতু লেখাপড়া সংক্রান্ত এই জন্য। অর্থাৎ এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলে হবে, ফেল ইন দ্য ডেঞ্জার, ফেল ইন দ্য এক্সাম, তারপরে মিস দ্য ট্রেন, মিস দ্য বাস, মিস দ্য ক্লাস ইত্যাদি। 3 নম্বর কনসেপ্ট যেটা হচ্ছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। যদি সেন্টেন্সের মধ্যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে তাহলে প্রথমে আপনি সাবজেক্ট ব্যবহার করবেন,
তারপরে ক্যান অথবা কুড। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান ব্যবহার করবেন আর ফার্স্ট টেন্সের ক্ষেত্রে কুড ব্যবহার করবেন। প্লাস সঙ্গতিপূর্ণ ওয়ার্ড, অথবা যদি আপনার সঙ্গতিপূর্ণ ওয়ার্ড না পান তাহলে সাবজেক্ট প্লাস ক্যান বি অথবা কুড বি বেনিফিটেড, জাস্ট এটাই লিখে দিলে হবে আপনাকে। যদি আপনি সঙ্গতিপূর্ণ ওয়ার্ডটা বের করতে না পারেন তাহলে সাবজেক্টটা ব্যবহার করে ক্যান বি অথবা কুড বি বেনিফিটেড এই অংশটুকু লিখে দিলে আপনার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। যে কোনো সেন্টেন্স আসুক, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান বি অথবা কুড বি বেনিফিটেড। যেমন হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট হি ক্যান বিকাম এ মেডিসিন স্পেশালিস্ট। যেহেতু সে মেডিসিন স্টাডি করতেছে, তাহলে কেন স্টাডি করতেছে? যাতে মেডিসিনের স্পেশালিস্ট হতে পারে। এখন যদি আপনি কেন না পারেন তাহলে হি ক্যান বি বেনিফিটেড, জাস্ট এতটুকু লিখে দিলেই হবে। 2 নম্বর ইয়েটা হচ্ছে হেনা লাভড টু রিড দ্য ইন্টারেস্টিং স্টোরি বুক সো শি সেভড মানি ইন অর্ডার দ্যাট। মানে হেনা কি করতেছে? হেনা ভালোবাসে ইন্টারেস্টিং স্টোরি বুক পড়তে, অর্থাৎ মজাদার গল্পের বইটা পড়তে সে পছন্দ করে। সো তাই শি সেভড মানি, সে মানি অর্থাৎ টাকা কি করতেছে? জমা করতেছে ইন অর্ডার দ্যাট, যাতে কি করতে পারে? শি কুড বাই এ স্টোরি বুক। অথবা যদি আপনি এটা না লিখতে পারেন তাহলে শি ক্যান বি বেনিফিটেড, এটা দিলেই হয়ে যাবে। এই ছিল আপনাদের 3 নম্বর সো দ্যাটের। 4 নম্বরটা হচ্ছে সিন্স। যদি সেন্টেন্সের শেষে সিন্স থাকে তাহলে আপনার শুধুমাত্র উই মিট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর যদি ফার্স্ট টেন্সের সেন্টেন্স হয় তাহলে উই হ্যাড মিট, জাস্ট এই দুইটার যে কোনোটা ব্যবহার, সিন্সের ক্ষেত্রে এই দুইটার যে কোনোটা ব্যবহার দিলে হবে। এক্সাম্পল হিসাবে আমি এনেছি মাই ফ্রেন্ড লিভড ইন নিউজিল্যান্ড, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মিট। এটা প্রেজেন্ট টেন্সের লাগি, ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ইজ আসছে এখানে, এই জন্য উই মিট। 2 নম্বর সেন্টেন্সটি হচ্ছে টাইম হ্যাজ ইটস উইংস, ইট ওয়াজ, এখানে ওয়াজ আসছে, সুতরাং উই হ্যাড মিট। এরপরে স্ট্রাকচারটি হচ্ছে এজ দো অথবা এজ ইফ যদি আপনি পান সেন্টেন্সের মধ্যে, তাহলে শুধুমাত্র এই সেন্টেন্সটা, এই কথাটা লিখে দিলে আপনার হয়ে যাবে আই এম আ স্ট্রেঞ্জার, আই এম আ স্ট্রেঞ্জার। অথবা যদি আপনি সাবজেক্ট প্লাস ওয়ার এ মেড অথবা সাবজেক্ট প্লাস নিউ এভরিথিং, এই 3টার যে কোনো এটা আপনি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন আমি এক্সাম্পল হিসাবে ব্যবহার করলাম হি বিহেভড এজ ইফ, সে ব্যবহার করে আচরণ করে এজ ইফ যেন হি ওয়ার এ মেড। অথবা দিতে পারেন আপনি আই এম এ স্ট্রেঞ্জার, অথবা আপনি দিতে পারেন নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। আচ্ছা, তারপরে লেখা সাব্বির খান ইজ এ কোয়াক, হি বিহেভস এজ দো হি ওয়ার এ ফেমাস ডক্টর। এখানে যদি ফেমাস ডক্টর এটা যদি না পারেন তাহলে আপনি দিতে পারেন ওয়ার এ মেড বা নিউ এভরিথিং, অথবা আ স্ট্রেঞ্জার, হি ওয়ার আ স্ট্রেঞ্জার। না, হি দিলে হবে না, আই এম এ স্ট্রেঞ্জার, জাস্ট উত্তর দিতে হবে এস দো আই এম এ স্ট্রেঞ্জার, হি দিতে পারবেন না। আচ্ছা, তারপরে স্ট্রাকচারটি হচ্ছে আনলেস যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট প্লাস উইল, ফেইল অথবা হার্ড ওয়ার্ক, এই দুইটার যে কোনোটা বসালে ইনশাল্লাহ হয়ে যাবে। যেমন ইউ উইল নট প্রসপার আনলেস ইউ হার্ড ওয়ার্ক। এরপর একটা হচ্ছে ইন কেস যদি সেন্টেন্সের মধ্যে পান ইন কেস, তাহলে আপনি লিখবেন প্রবলেমস ওকার অথবা ওকার্ড। প্রেজেন্ট টেন্স যদি তাহলে ব্যবহার করবেন ওকার, আর যদি ফার্স্ট টেন্সে থাকে তাহলে ব্যবহার করবেন ওকার্ড। প্রবলেমস ওকার অথবা ওকার্ড, আর কিছু লিখতে হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে স্ট্রাকচারটি হচ্ছে ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে স্ট্রাকচারটি হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আপনি দেখেন প্রভার্ব, গোজ, সে দ্যাট, শিওর দ্যাট, এই শব্দগুলো যদি লেখা থাকে তাহলে মনে করবেন এখানে একটা প্রবাদ বাক্য লিখতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে প্রভাব বলি বা প্রবাদ বাক্য বলি। তো এই যে কয়েকটা প্রবাদ বাক্য লিখে দিয়েছি, আপনারা এগুলা বিগত বোর্ডের আমি 15 বছরের প্রশ্ন ইয়ে করে দেখেছি, রিসার্চ করে দেখেছি যে এই প্রবাদ বাক্যগুলো বারবার পরীক্ষার মধ্যে এসেছে।
যেমন দেয়ার গোজ এ প্রভাব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। দেখেন এখানে কিন্তু দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, কি প্রবাদ বাক্য লিখবেন সেটা কিন্তু বলা হয় নাই, যে কোনো প্রবাদ দিলে হবে, কিন্তু শেষের দিকে যে সেন্টেন্সটা এড করেছে সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাহলে বোঝা গেল টাইম সম্পর্কিত প্রবাদ বাক্য আপনাকে লিখতে হবে। এই জন্য টাইম সম্পর্কিত প্রবাদ বাক্য মুখস্থ রাখবেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। 2 নম্বর প্রবাদ বাক্যটি হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। দেখেন ইন্ডাস্ট্রি পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, ইন্ডাস্ট্রি। সুতরাং এই টোটালটাই একটা প্রবাদ বাক্য, দয়া করে এটা মুখস্থ করে নেবেন। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। 3 নম্বর হচ্ছে দেয়ার গোজ এ প্রভাব দ্যাট এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, সো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডশিপ উইথ আ জেন্টলম্যান। যেহেতু কারণ ফ্রেন্ডের কথা, ফ্রেন্ডশিপের কথা বলা হয়েছে, এই জন্য ফ্রেন্ডের যেটা আছে এটা আপনাকে লিখতে হবে। 4 নম্বর প্রবাদটি হচ্ছে দেয়ার গোজ দ্য প্রভাব ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল। এই যে এটা টোটালটাই একটা প্রবাদ বাক্য, অর্ধেক অংশ দিয়েছে, সেন্টেন্সের মধ্যে বাকি অর্ধেক আপনাকে এগুলো করতে হবে। সুতরাং আপনি এইটা মুখস্থ করে নেবেন। তারপরে এখানে সংযুক্ত করেছে আনলেস উই আর ইউনাইটেড ডিভাইডেড উই ফল। এই ছিল প্রবাদ সংক্রান্ত, আমি 4টা প্রবাদ দিয়েছি, এগুলো মুখস্থ করে নেবেন। এই 4টার বাইরে ইনশাল্লাহ যাবে না। এরপরের স্ট্রাকচারটি হচ্ছে উইশ দ্বারা যদি কোনো সেন্টেন্স আসে, আই উইশ, তাহলে আই ওয়ার এ কিং, আই ওয়ার এ বার্ড, আই ওয়ার এ চাইল্ড, মানে যা হতে চাও সেন্টেন্সে আপনাকে বলে দিবি আপনি এখানে চাইল্ড লিখবেন না কিং লিখবেন না বার্ড লিখবেন। যেমন একটা এক্সাম্পল, মাই চাইল্ডহুড, যেহেতু দেখেন এখানে চাইল্ড নিয়ে আলোচনা করা শুরু হয়েছে, সুতরাং এখানে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়াস অ্যান্ড হ্যাপিনেস, মানে আমার বাল্য জীবনটা খুব আনন্দের এবং সুখের ছিল। আই উইশ, আই ওয়ার, এখানে চাইল্ড লিখতে হবে, এখানে কিন্তু কিং লিখলে হবে না, বার্ড লিখলে হবে না, যেহেতু এখানে চাইল্ড নিয়ে আলোচনা, তাহলে আই ওয়ার এ চাইল্ড। 2 নম্বর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখি আকাশে উড়ে। আই উইশ, আই ওয়ার এ, এখানে কিন্তু চাইল্ড লিখলে হবে না, এখানে বার্ডই লিখতে হবে। এরপরে স্ট্রাকচারটি হচ্ছে উইথ আ ভিউ টু অথবা হুয়াইল অথবা উইদাউট, এই 3টা শব্দ যে কোনো একটা শব্দ যদি থাকে তাহলে আপনি বারবার প্রেজেন্ট ফর্মের সাথে অর্থাৎ বিমানের সাথে আইএনজি এবং সঙ্গতিপূর্ণ একটা ওয়ার্ড লিখে দিবেন, ইনশাল্লাহ আপনার সেন্টেন্স হয়ে যাবে। যেমন উদাহরণ এখানে বিগত বোর্ড পরীক্ষার যে উদাহরণগুলো এসেছে, দি পুয়ার ম্যান নকড এট মাই ডোর, মানে গরিব লোকটি আমার দরজায় কড়া নাড়ল। হি কেম টু মি উইথ আ ভিউ টু গেটিং সাম হেল্প, উইথ এ ভিউ টু কোনো দেশে নিয়ে এসেছে গেটিং সাম হেল্প, যাতে আমার কাছে কিছু সাহায্য পায়। এই যে গেটিং শব্দটা, গেটের আইএনজি ফর্ম ব্যবহার করেছি, গেটিং সাম ফুড, সাম হেল্প, সাম ফুডও দিতে পারেন। আরেকটা সেন্টেন্স আছে আই ওয়াজ রিয়েলি ইন আ গ্রেট ডেঞ্জার, হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, মানে আমি বাস্তবিকই এটা বিপদের মধ্যে ছিলাম, হি কেম এসেছিল হেয়ার, এখানে উইথ আ ভিউ টু কোন দেশে নিয়ে, হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য। তারপরে হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপরে এখানে মধ্যখানে খালি আছে ইউ ক্যান নট গেট আ গুড জব, তারপরে আমরা লিখবো উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ, মানে ইংলিশ ভাষা শিক্ষা ছাড়া আপনি ভালো জব পাবেন না, চাকরি পাবেন না। 4 নম্বর স্ট্রাকচারটি হচ্ছে উই হ্যাড টু ওয়াক থ্রু আ জঙ্গল, উই সো এ স্নেক হোয়াই উই হেয়ার ওয়াকিং, উই ওয়ার ওয়াকিং। তো যেহেতু এখানে হোয়াইল আসছে সাবজেক্ট দিচ্ছে, তাহলে আমরা এটা অক্সিলারি ভার্ব বসিয়ে তারপরে ওয়াকিং শব্দটা ব্যবহার করবো, যেহেতু এখানে ওয়াক এসছে। তারপরে স্ট্রাকচারটি হচ্ছে বিকজ অফ অথবা এন অ্যাকাউন্ট অফ অথবা উইং টু অথবা ডিউ টু। এই 4টা শব্দ যে কোনো একটা শব্দ যদি আপনার সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে, বাক্য নেগেটিভ হলে সাবজেক্টের পসেসিভ ফর্ম প্লাস ইলনেস। তো পসেসিভ ফর্মটা কিতা, আমি মডিফায়ারের পসেসিভ ফর্মটা বিস্তারিত আলোচনা করেছি, অর্থাৎ একটা প্রোনাউনের 4টা ফর্ম আছে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, রিফ্লেক্সিভ এবং পসেসিভ। যেমন আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার। এইভাবে আপনি পসেসিভ ফর্ম ব্যবহার করবেন। তারপরে ইলনেস শব্দটা ব্যবহার করে দিবেন।
আর যদি পজিটিভ বাক্য হয় তাহলে পজিটিভ ফর্মের পরে আপনি বিউটি শব্দটা ব্যবহার করে দিবেন। যেমন আই ক্যান নট গো টু কলেজ বিকজ অফ, যেহেতু এখানে আই আসছে সাবজেক্ট, তাহলে আই এর পজিটিভ ফর্ম হবে মাই এবং ইলনেস, এইটা ব্যবহার করে দিলেই হবে। আর আরেকটা শব্দ হচ্ছে উই লাইক ইউ। উই লাইক, আমি তোমাকে পছন্দ করি, ডিউ টু, মানে কোন উদ্দেশ্যে, ইউর বিউটি, তোমার সৌন্দর্যের কারণে। এই যে উই আসছে, মানে তোমার, সরি, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পজিটিভ হচ্ছে ইউর। আর বিউটি শব্দটা তো আমি বলে ফেললাম যে ইলনেস অথবা বিউটি যে কোনো একটা সঙ্গতিপূর্ণ ওয়ার্ড, এই দুইটার যে কোনো একটা ব্যবহার করলে হবে। পরের স্ট্রাকচারটি হচ্ছে বাক্যের মাঝে হু, হুইচ, হোয়াট, দ্যাট, হোজ, হোম এই শব্দগুলো যদি থাকে তাহলে আপনি একটা অক্সিলারি ভার্ব বসাবেন। অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ওন্ডার, অনেস্ট, ডিসঅনেস্ট, হ্যাপি, আনহ্যাপি এই শব্দগুলোর যে কোনো একটা সঙ্গতিপূর্ণ যে কোনো একটা শব্দ বসিয়ে দিবেন। যেমন আই লাইক দ্য গার্ল হু ইজ ওয়ান্ডার, অথবা আপনি ডিসঅনেস্ট এই কিতা অনেস্ট ব্যবহার করতে পারেন। আমি আই লাইক দ্য গার্ল, আমি বালিকাটিকে পছন্দ করি, হু যে ইজ কি অনেস্ট। আচ্ছা, শি হ্যাড এ ক্যাট হুইচ ওয়াজ ওয়ান্ডার, হি হ্যাড সাম ডগস দ্যাট ওয়ার ওয়ান্ডার। আচ্ছা, এরপরের সেন্টেন্সটি বা স্ট্রাকচারটি হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসাবেন, তারপরে ওভারকাম ইট দিয়ে দিবেন, অথবা ওয়াক অথবা মুভ, এই তিনটার যে কোনো একটা ওভারকাম ইট দিতে পারেন, অথবা ওয়াক দিতে পারেন, তারপরে মুভ দিতে পারেন। যেমন আমি উদাহরণ হিসাবে ব্যবহার করছি, হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, হি ক্যান নট ওয়াক দিতে পারেন, হি ক্যান নট মুভ দিতে পারেন, হি ক্যান নট ওভারকাম ইট দিতে পারেন। আরেকটি উদাহরণ হচ্ছে দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট মুভ, হি শুড কনসাল্ট উইথ আ ডক্টর। যেহেতু হি ক্যান নট কুড নট মুভ, এখানে যেহেতু ডাক্তারের সাথে কনসাল্ট করার জন্য, তাহলে কুড নট মুভ দিতে পারেন, ওয়াক দিতে পারেন, যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। তো এই ছিল ফ্রেজ গঠিত যে সেন্টেন্সগুলো। আরেকটা ফ্রেজ রয়েছে এখানে, যদি স্ক্রাচলি হার্ডলি এই দুইটা শব্দ দিয়ে সেন্টেন্স শুরু হয় তাহলে আপনি সেন্টেন্সের শেষে হুইয়েন দিবেন, আর হুইয়েন যদি দেওয়া থাকে তাহলে আপনি কারেন্টলি হুইয়েন লিখতে হবে না। এবং নো সুনার যদি থাকে সেন্টেন্সের লাস্টে তাহলে দেন। এরপরে যা লিখবেন শুধুমাত্র এই শব্দটা আপনি এই সেন্টেন্সটা মনে রাখবেন, মাই ফোন স্টার্টেড রিংগিং। অর্থাৎ স্ক্রাচলি হার্ডলি সেন্টেন্স শুরু হয়েছে তাহলে আপনি সেন্টেন্সের লাস্টে লিখবেন হুইয়েন, আর যদি নো সুনার দ্বারা সেন্টেন্স শুরু হয় তাহলে লিখবেন আপনি দেন। এরপরে আপনি শুধুমাত্র এই সেন্টেন্সটা ব্যবহার করবেন, মাই ফোন স্টার্টেড রিংগিং। যেমন উদাহরণ হিসাবে বললাম, স্ক্রাচলি হেড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। যেহেতু এখানে স্ক্রাচলি দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা ব্যবহার করব কি হুয়েন, আমি কেন লিখেছি হুয়েন। এরপরে মাই ফোন স্টার্টেড রিংগিং, শেষ হয়ে গেল। এরপরে এখানে আমি 20টা সেন্টেন্স দিয়েছি আপনাদেরকে, এই 20টা সেন্টেন্স আমি আর পড়ে শোনাবো না, দয়া করে আপনারা এগুলা নিজেরা পড়ে নেবেন। এগুলা কিন্তু কোনো রুল টুল নাই, কিন্তু বারবার পরীক্ষার মধ্যে বিগত ইয়ারে এসেছে। যদি আপনারা এগুলা সলিউশন করেন তাহলে আশা করা যায় এর মধ্যে দুই একটা আপনারা কমন পেয়ে যেতে পারেন। যে কারণে গুরুত্বপূর্ণ সেন্টেন্স হিসেবে আমি আপনাদের সামনে এগুলো উপস্থাপন করলাম। এগুলা কোনো রুল টুল নেই, আপনারা দয়া করে এগুলো নিজ দায়িত্বে মুখস্থ করে নেবেন বা পড়ে নেবেন। আশা করি এগুলো দেখা যাচ্ছে আপনাদের সামনে। তো এই ছিল আপনাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কিত কনসেপ্ট। তো আসলে আমি ফিজিক্সের ভিডিও আপলোড দিচ্ছিলাম অনলাইনে, আমার একটা মেয়ে রিকোয়েস্ট করার কারণে আমি কমপ্লিটিং সেন্টেন্সটা আপনাদের পরীক্ষার আগ মুহূর্তে আপলোড দিলাম। আশা করি সকলের কাজে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রত্যাশারে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।